অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। তোমরা কোথায়? দেখো, আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না, প্লিজ। কে? কারা আপনারা? না, অহর্নিশি চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতার বুকে ঘটে যাওয়া এক রহস্যময় অপহরণ, যার পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। কে বা কারা এই ঘটনার পেছনে, আর কেই বা অপহৃত হল? চলুন এই রহস্যের জট খুলতে শুনে নেওয়া যাক কিভাবে এই জটিল রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ল আমাদের গল্পের নায়ক শুভম রায়চৌধুরী। অহর্নিশি নিবেদিত শুভশেষ ঘোষের কলমে আজকের গল্প, এক রহস্যময় কিডন্যাপিং। কলকাতার এক গরম বিকেল, পার্ক স্ট্রিটের পাশের এক ক্যাফেতে বসে শুভম রায়চৌধুরী তার প্রিয় ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছিল। বয়স তাঁর 24-এর কাছাকাছি, সুঠাম শরীর, চওড়া কাঁধ আর চোখে একরকম বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ দৃষ্টি। ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের প্রতি তার অদ্ভুত টান ছিল। স্কুল জীবনে ফুটবল আর দৌড় প্রতিযোগিতায় সবার আগে থাকত শুভম। সকালে উঠে নিয়ম করে ব্যায়াম, দৌড়ানো আর 100 পুশ আপ তার দৈনন্দিন জীবনের অংশ। আজকের দিনটা একটু আলাদা। শুভম আজ কিছুটা চিন্তিত, কারণ তার সামনে বসে আছেন বিখ্যাত আইনজীবী আদিনাথ সোম। শুভমের শৈশবের অভিভাবকের মতন ছিলেন তিনি। বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর আদিনাথ সোম তাকে সবসময় উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। তোমার কাজ খোঁজার কি হলো? চেষ্টা করছি কাকু, কিন্তু কোনো মন মতন চাকরি পাচ্ছি না। এই রুটিন অফিসের কাজ করতে আমার একদম ভালো লাগে না। আমার চাই থ্রিল, চ্যালেঞ্জ। থ্রিল? সবাই থ্রিল খোঁজে, কিন্তু খুব কম মানুষই থ্রিলের মুখোমুখি হতে পারে। বলছি, মনে কোনো ভয় নেই তো? ভয়? ভয় পেলে তো আর মানুষ এগোতে পারবে না কাকু। আদিনাথ একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, একটা মামলা পেয়েছি, খুব জটিল মামলা। কলকাতার এক নামী শিল্পপতির ছেলে গতকাল সন্ধে থেকে নিখোঁজ। ফিরতির কোনো ফোন বা দাবি করেও কোনো ফোন আসেনি। বুঝতে পারছি না এটার পিছনে কি রহস্য লুকিয়ে আছে, আর পুলিশও খুব একটা এগোতে পারছে না। তাহলে তো কিছু একটা গোলমাল আছে কাকু। কেউ যখন মুক্তিপণের জন্য ফোন করছে না, তার মানে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেটাই তো বুঝতে পারছি না। তুমি যদি চাও তাহলে এই মামলার তদন্তে আমার সাথে থেকে আমাকে সাহায্য করতে পারো। এটা কোনো চাকরি নয়, কিন্তু সত্যিকারের থ্রিল পেতে পারো। আমি রাজি। ভালো করে ভেবে দেখো, এটা নিছক অ্যাডভেঞ্চার নয়, এটা বাস্তব জীবন। এখানে মৃত্যু খেলা নয়। আমি রেডি কাকু। ঠিক আছে, কাল সকালে 8টা নাগাদ আমার চেম্বারে চলে এসো, আমরা কাজ শুরু করব। রাতে বাড়ি ফিরে শুভম নিজের ঘরে শুয়ে চিন্তা করছিল, শিল্পপতির ছেলের অপহরণটা কি নিছক কিডন্যাপিং, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। তার মনে কেমন একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ছিল।
রাত তখন প্রায় 2টো। বাইরে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎই তার জানালার বাইরে একটা ছায়া দেখল সে। কেউ দাঁড়িয়ে আছে। শুভম ধর্মর করে উঠে বসল, কিন্তু কিছু বোঝার আগেই সেই ছায়ামূর্তি ছুটে অন্ধকারে মিলিয়ে গেল। এত রাতে আমার জানালার বাইরে কে ছিল ওটা? সে বুঝতে পারল এই কেসের সঙ্গে তার নাম জড়ানো মাত্রই কেউ একজন তাকে নজরে রেখেছে। সে আর দেরি করল না, সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে জানালার দিকে ছুটে গেল। বাইরে তাকিয়ে দেখল তার বাড়ির সামনে থেকে একটা কালো গাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। কেউ আমাকে ফলো করছে, কিন্তু কেন? তাহলে কি আদিনাথ কাকুর সাথে আমার দেখা হওয়ার খবর আগেই পৌঁছে গেছে কোনো অজানা শত্রুর কানে? শুভমের মন জুড়ে সন্দেহের ছায়া নেমে এলো। সে জানত সাধারণ মানুষের জীবন আর অ্যাডভেঞ্চার দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যাডভেঞ্চারের পথে নেমে পড়লে ভয় পেলে চলবে না। সকাল পর্যন্ত তেমন কিছু আর ঘটল না। শুভম তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ল। আজ তার নতুন অভিযানের প্রথম দিন। সকাল ঠিক 8টা। পার্ক স্ট্রিটের একটা পুরনো দোতলা বিল্ডিংয়ের 2য় তলায় আদিনাথ সোমের চেম্বার। গম্ভীর পরিবেশ, দেওয়ালে পুরনো আইনি বইয়ের সারি, একপাশে কাঠের আলমারি। কাকু, বাহ, সময় মতো চলে এসেছো দেখছি। ভালো ভালো। দাঁড়াও, তোমার জন্য চা বলি? ওসব পরে হবে, খন আগে কাজ। ঠিক বলেছ। এই দেখো, এই হলো গিয়ে সেই মামলার ফাইল। অপহৃত ছেলের নাম অর্ঘ্য সেনগুপ্ত, তার বয়স 25। তার বাবা অরিন্দম সেনগুপ্ত, কলকাতার অন্যতম বড় ব্যবসায়ী। অর্ঘ্যকে শেষবার দেখা গিয়েছিল তার বন্ধুর জন্মদিনের পার্টিতে। সেখান থেকেই সে নিখোঁজ হয়েছে। শুভম মনোযোগ দিয়ে ফাইলটা পড়ছিল। পুলিশ কি বলছে? পুলিশ মনে করছে এটা কিডন্যাপ, কিন্তু আশ্চর্যের বিষয় এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার, অর্ঘ্যের কোনো শত্রু ছিল না। তাহলে কেউ তাকে কিডন্যাপ করবে কেন? শুভম চুপচাপ কেসের নোট পড়ছিল। এই বন্ধুর নাম কি, যার জন্মদিনের পার্টিতে ভিকটিম গিয়েছিল? দেখো, নোটে লেখা আছে রোহিত বসু, শহরের আর এক নামী ব্যবসায়ীর ছেলে। আমাদের আগে রোহিতের সঙ্গে কথা বলা দরকার, কারণ সেই শেষ ব্যক্তি যে অর্ঘ্যকে দেখেছিল। ভালো বিশ্লেষণ। আমরা রোহিত বসুর সঙ্গেও দেখা করব, তবে তার আগে গত রাতে তোমার বাড়ির পাশে কোনো সন্দেহজনক কিছু দেখেছ? কথাটা শুনেই শুভম চমকে উঠল। কেন বলছেন কাকু? কারণ আমি খবর পেয়েছি কেউ তোমার খোঁজ নিচ্ছে। আমি জানি না তারা বন্ধু না শত্রু। সাবধানে থাকবে। আমি ভয় পাই না কাকু। চলুন, রোহিত বসুর সঙ্গে দেখা করতে হবে। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে এক বিশাল প্রাসাদোপম বাড়ি বসু ম্যানশন। এখানেই থাকে রোহিত বসু, শহরের নামী ব্যবসায়ী প্রবীর বসুর একমাত্র সন্তান। বাড়ির মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই শুভম আর আদিনাথ সোম দেখল এক বিশাল বাগান বাড়ি, যার মাঝখানে সুইমিং পুল, একপাশে মার্বেলের তৈরি ফোয়ারা, আর বাড়ির দরজার সামনে পার্ক করা দামি গাড়িগুলো এই পরিবারের বিলাসবহুল জীবনযাত্রার প্রমাণ দিচ্ছে। আপনি কি নিশ্চিত যে রোহিত আমাদের সঙ্গে কথা বলবে? দেখো, আমরা তাকে বাধ্য করতে পারবো না, কিন্তু তার বাবা প্রবীর বসু আমাদের অনুমতি দিয়েছেন।
তাই দেখা করার সুযোগ পাব। একজন চাকর এসে তাদের বসার ঘরে নিয়ে গেল। ঘরটা বিলাসিতার চূড়ান্ত নিদর্শন। আধুনিক ফার্নিচার, ক্রিস্টালের ঝাড়বাতি আর দেওয়ালে নামি দামি শিল্পীদের আঁকা চিত্রকর্ম। কিছুক্ষণ পর সিল্কের শার্ট আর ডিজাইনার জিন্স পরা এক যুবক ভেতর থেকে বেরিয়ে এলো। আমি রোহিত। আপনারা কি অর্ঘের বিষয়ে কিছু জানতে এসেছেন? হ্যাঁ, আমরা তার অপহরণের তদন্ত করছি। শুনলাম তাকে তোমার জন্মদিনের পার্টিতে শেষবার দেখা গিয়েছিল। আমাদের একটু বলবে সেদিন কি ঘটেছিল? সেদিন পার্টি বেশ জমজমাট ছিল। বন্ধু বান্ধব, মিউজিক, ড্রিঙ্কস সব কিছুই ঠিকঠাক চলছিল। আর অর্ঘ খুব ভালো মুডেই ছিল। কিন্তু হঠাৎ রাত 1টা নাগাদ সে ফোনে কারোর সঙ্গে কথা বলল। তারপর আমাকে জানালো যে একটু বাইরে যেতে হবে। তারপর সে আর ফিরে আসেনি। ফোনে কার সাথে কথা বলছিল? না, আমি ঠিক জানি না, তবে ও খুব চিন্তিত ছিল। পার্টিতে কারোর সঙ্গে ওর ঝামেলা? না, ওর কারোর সঙ্গে তেমন কোনো ঝামেলাও হয়নি। সিসিটিভি ফুটেজ আছে? হ্যাঁ, আমাদের গেটের সামনে একটা ক্যামেরা আছে। ওখানে অর্ঘের বেরিয়ে যাওয়ার ফুটেজ থাকতে পারে। তাহলে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। রোহিত শুভম আর আদিনাথকে তার বাবা প্রবীর বসুর ব্যক্তিগত অফিসে নিয়ে গেল, যেখানে সিসিটিভির ব্যাকআপ রাখা হয়। একজন কর্মচারী ভিডিও চালু করল। রাত 1:05। অর্ঘ ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তার মুখটা চিন্তিত, পায়ে দ্রুততা। হঠাৎ একটা কালো এসইউভি গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। অর্ঘ কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই গাড়ির দরজা খুলে গেল আর দুজন লোক জোর করে তাকে গাড়ির ভিতর টেনে নিল। গাড়িটা এক মুহূর্তের মধ্যে রাস্তা ধরে ছুটে চলে গেল। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। শুভম গভীর মনোযোগ দিয়ে ফুটেজটা আরও কয়েকবার রিভাইন্ড করে দেখল। গাড়িটার নাম্বার প্লেট স্পষ্ট নয়, কিন্তু আমরা পুলিশকে দিয়ে ফুটেজ এনহ্যান্স করাতে পারি। তবে এটা স্পষ্ট যে কেউ পরিকল্পনা করেই ওকে তুলে নিয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে মুক্তিপণের জন্য অপহরণ নয়, বরং অন্য কিছু। আপনারা কি ওকে খুঁজে বের করতে পারবেন? আমরা চেষ্টা করব রোহিত। রাত তখন গভীর। শুভম তার টেবিলের সামনে বসে ল্যাম্পের নিচে কেস ফাইল খুলে রেখেছে। সমস্ত কাগজপত্র একে একে দেখছে, কিছু একটা মেলানোর চেষ্টা করছে। অর্ঘ সেনগুপ্ত নিখোঁজ হল রোহিত বসুর জন্মদিনের পার্টি থেকে। সিসিটিভিতে দেখা গেল তাকে কালো এসইউভি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত মুক্তিপণের কোনো দাবি আসেনি। তাহলে অপহরণের আসল উদ্দেশ্য কি? এত রাতে আবার কে? ও, হ্যালো কাকু। শুভম, একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কি তথ্য কাকু? আমার এক পরিচিত পুলিশ অফিসারের কাছ থেকে খবর পেয়েছি ওই এসইউভিটা গত 1 মাসে কয়েকবার শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে। একবার পার্ক স্ট্রিটে, একবার শ্যামবাজারে, আর একবার সল্ট লেকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গাড়িটার মালিকের খোঁজ পাওয়া গেছে। কে? সঞ্জীব দত্ত নামের এক ব্যক্তি। একসময় ছোটখাটো ব্যবসায়ী ছিল, কিন্তু কয়েক বছর ধরে সে জুয়ার আসরে মেতে আছে। পুলিশের রেকর্ডেও তার নাম আছে। কিছুদিন আগে তার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। আমরা কি তাহলে সঞ্জীব দত্তের সঙ্গে দেখা করব? হ্যাঁ, তাই করতে হবে। পরদিন সকাল 10টা। শুভম আর আদিনাথ পৌঁছে গেল সঞ্জীব দত্তের আস্তানায়। কলকাতার উপকণ্ঠে এক পুরনো অন্ধকার গলির মধ্যে ছোট্ট একটা পরিত্যক্ত বাড়ি। এখানে একজন কুখ্যাত জুয়ারি থাকে? হ্যাঁ, এইখানেই তার লুকোনোর জায়গা। সাবধানে থেকো। আপনারা কে?
আমরা সঞ্জীব দত্তর সঙ্গে দেখা করতে এসেছি। বলুন যে আদিনাথ সোম এসেছে। আচ্ছা, ভেতরে আসুন। ঘরটা বেশ অগোছালো। টেবিলের উপর তাস, বিয়ারের বোতল, আর এক কোণে একটা পুরনো টিভি চলছে। কি চাই? হঠাৎ করেই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো একটা মাঝবয়সী লোক। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ রক্ত জবার মতন লাল। তুমি সঞ্জীব দত্ত তো? হ্যাঁ, আর তোমরা কে? আমরা জানতে চাই তোমার কালো এসইউভিটা গত সপ্তাহে কোথায় ছিল? আমার গাড়ি? আমি তো কাউকে কিছু বলার জন্য বাধ্য নই। গাড়িটা এক অপহরণের ঘটনায় ব্যবহৃত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে হয়তো আইনি ঝামেলা এড়াতে পারবে। সঞ্জীব একটু থমকালো। দেখুন, আমি গাড়িটা এক বন্ধুর কাছে কিছুদিনের জন্য ধার দিয়েছিলাম। তার নাম বিপ্লব সেন, ওকে জিজ্ঞেস করুন। শুভম আর আদিনাথ একে অপরের দিকে তাকালো। নতুন একটা নাম উঠে এলো, বিপ্লব সেন। কিন্তু তখনই হঠাৎ একটা বিকট শব্দ হলো। দরজার পাশের জানালার কাঁচ ভেঙে একটা বুলেট ছুটে এসে সঞ্জীবের পাশের টেবিলে লাগলো। সঙ্গে সঙ্গেই সবাই মাটিতে শুয়ে পড়ল। শুভম এক ঝলকে দেখল বাইরে একটা কালো বাইকে একজন লোক বন্দুক তাক করে আছে, আর এক মুহূর্ত দেরি না করে সে আবার গুলি চালালো। শুভম দ্রুত উঠে জানালার কাছে গেল। বাইকের লোকটা তখন পালিয়ে যাচ্ছিল, আর এক মুহূর্ত দেরি না করে শুভম দরজা খুলে বাইরে বেরিয়ে ছুটে গেল বাইকের পিছনে। দাঁড়া বলছি। বাইকটা একটা সরু গলির মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার গভীরে ভয়ঙ্কর কিছু একটা আছে। আমাদের আরো গভীরে যেতে হবে। শুভম দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। বাইকের আরোহী গলির মধ্যে মিলিয়ে গেছে। সে মুহূর্তের জন্য ভাবল, পিছু করলে কি লাভ হতো? এই অপরিচিত আততাই নিশ্চয়ই আগে থেকেই সব হিসেব করে রেখেছিল। এদিকে আদিনাথ সোম আর সঞ্জীব দত্ত বাইরে এসে দাঁড়িয়েছে। তোমরা কি মুসিবতে ফেলে দিলে আমায়? আমি তো শুধু গাড়িটা ধার দিয়েছিলাম, জানতাম না এমন কাণ্ড ঘটবে। আমরা যদি সঠিক পথে না এগোই তাহলে হয়তো তুমি আরো বড় বিপদে পড়বে। এবার বলো, বিপ্লব সেন থাকে কোথায়? ওর একটা ওয়ার্কশপ আছে নারকেলডাঙ্গায়। সেখানে গাড়ি সারানো হয়, কিন্তু সে তো একটা মুখোশ মাত্র। ওখানেই ওর আসল দুনিয়া চলে, জুয়া, বেআইনি লেনদেন, সবকিছু। শুভম আর আদিনাথ একে অপরের দিকে তাকালো। আমাদের তাহলে নারকেলডাঙ্গায় যেতে হবে। রাত তখন 10:30। শুভম আর আদিনাথ নারকেলডাঙ্গার ওই ওয়ার্কশপে এসে পৌঁছল। জায়গাটা বেশ নির্জন, চারপাশে পুরনো গুদাম আর বন্ধ হয়ে যাওয়া কারখানা। দূরে একটা হলুদ আলো জ্বলছিল, সেটাই বিপ্লব সেনের ওয়ার্কশপ। আমরা চুপি চুপি ভেতরে যাব কাকু, সরাসরি ঢোকা ঠিক হবে না। তারা দুজন গেটের পাশে গিয়ে দাঁড়ালো। ভেতরে কয়েকজন লোক ব্যস্তভাবে এদিক ওদিক করছে। কেউ গাড়ি সরাচ্ছে, কেউ সিগারেট ফুঁকছে। একটা বড় টেবিলের ওপর কারা যেন টাকা গুনছে। বোঝাই যাচ্ছে এখানে শুধু গাড়ি সারানো হয় না। আমাদের বিপ্লব সেনকে খুঁজতে হবে। ঠিক তখনই একটা উঁচু গলার স্বর শোনা গেল। একজন লোক ফোনে কথা বলছে। হ্যাঁ, গাড়িটা আমি পাঠিয়েছি, চিন্তা করো না। না না, ওরা কিছু বুঝতে পারবে না। কি শুভম আর আদিনাথ, তারা বেশিক্ষণ টিকবে না। শুভম আর আদিনাথ মুখ চাওয়াচাই করল। বিপ্লব সেন, আর দেরি করা ঠিক হবে না কাকু। না শুভম, দাঁড়াও। কিন্তু সে বারণ শুনল না। পাশেই পড়ে থাকা একটা বড় লোহার পাইপ হাতে নিল, তারপর নিঃশব্দে এগিয়ে গেল। বিপ্লব সেন। কে রে? তোর জম। বিপ্লব চমকে গেল।
তার ফোনটা হাত থেকে ছিটকে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো সে। বাবা, এত রাতে এখানে কি যাই? ওই কালো এসইউভির ব্যাপারে আমাদের কিছু প্রশ্ন আছে। এসইউভি? আমি তো জানি না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই শুভম টেবিলের উপর রাখা একটা কাগজ তুলে দেখালো। গাড়িটার কাগজপত্র। মিথ্যা বলার দরকার নেই বিপ্লব, আমাদের কাছে প্রমাণ আছে। বিপ্লব একটু ইতস্তত করল, তারপর হঠাৎ জোরে জোরে হাততালি দিল। পরিবেশ হঠাৎই পাল্টে গেল। চারপাশ থেকে 8-10 জন লোক উঠে দাঁড়ালো, হাতে লোহার রড, শিকল আর বন্দুক। তোমরা এত সহজে এখান থেকে বেরোতে পারবে না। শুভম আর আদিনাথ বুঝতে পারল ওরা ফাঁদে পড়েছে। ওয়ার্কশপের পরিবেশ বদলে গেছে। চারপাশে বিপ্লব সেনের গুন্ডারা দাঁড়িয়ে আছে, হাতে লোহার রড, শিকল আর বন্দুক। শুভম আর আদিনাথ মাঝখানে দাঁড়িয়ে, পেছনে বেরোনোর কোনো পথ নেই। কাকু, আমি ডান দিকে যাচ্ছি, আপনি বাঁ দিকটা দেখুন। ঠিক আছে। শুভমের শরীর টান টান হয়ে উঠল। বিপ্লব সেনের এক গুন্ডা সামনে এসে বলল, আজ তোর শেষ রাত ছোকরা। কথাটা বলেই বিশাল একটা লোহার রড নিয়ে আঘাত করতে গেল সে। শুভম বিদ্যুৎ গতিতে পাশ কাটিয়ে দিল। সঙ্গে সঙ্গে একটা জোরালো ঘুষি মারল লোকটার মুখে। লোকটা চিৎকার করে মাটিতে পড়ল, তার হাত থেকে লোহার রডটা ছিটকে গেল। আদিনাথও বসে নেই, তিনি পাশের একজনের হাত থেকে শিকল ধরে টান দিলেন। লোকটা ভারসাম্য হারিয়ে পড়ে গেল। তারপর আদিনাথ তার মুখে একটা লাথি মারলেন। এদিকে শুভম আরেক গুন্ডার সঙ্গে ধস্তাধস্তি করছে। লোকটা একটা ছুরি বের করে শুভমের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শুভম শক্ত হাতে তার হাত চেপে ধরল। তারপর কনুই দিয়ে তার পাঁজরে সজোরে আঘাত করল। লোকটা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাটিতে বসে পড়ল। এবার তোর পালা বিপ্লব। বিপ্লব সেন পেছোতে শুরু করলো। দেখো, আমি তো শুধু গাড়িটা পাঠিয়েছিলাম। আমি জানতাম না ওরা খুন করবে। তাহলে কার নির্দেশে কাজ করছিলে? আমি কিছু জানি না। পুলিশ? কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ অফিসার ওয়ার্কশপে ঢুকল। সামনে ছিলেন এসিপি অরিন্দম ঘোষ। বাবা, তোমাদের দেখে মনে হচ্ছে বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে। স্যার, এই বিপ্লব সেন একজন অপরাধী। ও কালো এসইউভির সাথে যুক্ত, যেটা হত্যাকাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছিল। তাই নাকি বিপ্লব বাবু? এটা কি সত্যি? হ্যাঁ, আমি গাড়িটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ওরা খুন করবে। তাহলে কার নির্দেশে কাজ করছিলে বলো? অভিজিৎ সান্যাল। অভিজিৎ সান্যাল? সে তো একজন নামকরা ব্যবসায়ী। নামকরা ব্যবসায়ী ঠিকই, কিন্তু তার আসল রূপ কেউ জানে না। অভিজিৎ সান্যাল যদি এর পিছনে থাকে, তাহলে এটা আরো বড় চক্রের অংশ হতে পারে। আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুভম বুঝতে পারল এই কেস কেবল শুরু হয়েছে মাত্র। সামনে আরো অনেক বিপদ অপেক্ষা করছে। পরের দিন বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। চারপাশে গাঢ় অন্ধকার নেমে এসেছে, কিন্তু শুভম রায়চৌধুরীর মনে উত্তেজনার কোনো ঘাটতি নেই। আজ সারা দিন সে ব্যস্ত ছিল বিপ্লব সেনের দেওয়া তথ্য যাচাই করতে। কিন্তু সন্ধ্যার পর সে যখন বাড়ি ফিরল, তখনই ফোন এলো আদিনাথ সোমের কাছ থেকে। হ্যালো শুভম, আমরা খুব বিপজ্জনক একটা জালে পা দিতে চলেছি। আমি জানি কাকু, কিন্তু পথ চলা যখন শুরু করেছি, তখন শেষ না করে ফিরব না। আজ রাতে দেখা করতে পারবে? আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। অবশ্যই। কোথায় আসব? দক্ষিণ কলকাতার গ্র্যান্ড ক্যাফেতে এসো, রাত 10টা। সাবধানে থেকো।
শুভম ফোন রেখে দিল। তার মনে কৌতূহল জাগল, এমন কি তথ্য পেয়ে গেছেন আদিনাথ সোম যা এত গোপনে জানানো দরকার। রাত ঠিক 10টা। গ্র্যান্ড ক্যাফের কোণের একটা টেবিলে বসে আছেন আদিনাথ সোম। চশমাটা খুলে টেবিলে রেখে এক গ্লাস লেবুর শরবত হাতে নিয়ে তিনি গভীর চিন্তায় ডুবে আছেন। শুভম ক্যাফেতে ঢুকতেই তিনি হাত তুলে ইঙ্গিত করলেন। শুভম টেবিলে এসে বসল। কি খবর কাকু? অভিজিৎ সান্যাল আমাদের সন্দেহ করছে, আমাদের উপর নজরদারি শুরু হয়ে গেছে। মানে? গতকাল রাতে আমার বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। আমি যখন বেরোলাম তখন সেটি আস্তে আস্তে চলে গেল। আজ সকালেও একজন অপরিচিত লোক আমার চেম্বারে এসেছিল। তার কথাবার্তা ছিল অসংলগ্ন, মনে হচ্ছিল সে কিছু বুঝতে চাইছে। তার মানে আমাদের প্রতিটি পদক্ষেপে ওরা নজর রাখছে। ঠিক তাই। এখন আমাদের সাবধানে এগোতে হবে। আমি আরও কিছু তথ্য পেয়েছি যা আমাদের সাহায্য করতে পারে। বিপ্লব সেন যা বলেছিল সেটা পুরোপুরি সত্যি। অভিজিৎ সান্যাল শুধু একজন ধনী ব্যবসায়ী নয়, সে একজন চতুর অপরাধীও। সে বেআইনি অস্ত্রের ব্যবসার সাথে যুক্ত, মাদক পাচারও করে, কিন্তু তার সব কাজ হয় নির্দিষ্ট কিছু সংস্থার আড়ালে। তাহলে সে এতদিন পুলিশের চোখে ধরা পড়েনি কেন? সে খুব হিসাবি খেলোয়াড়। প্রতিটি অপরাধ এমনভাবে সংগঠিত করে যাতে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ না থাকে। সবকিছু হয় অন্যদের মাধ্যমে। তাহলে আমাদের ওর দুর্বল জায়গা খুঁজতে হবে। আমি এর মধ্যে কিছু সূত্র পেয়েছি। অভিজিৎ সান্যাল একটা এনজিও চালায়, নাম সেবা কল্যাণ ট্রাস্ট। ওই ট্রাস্ট হলো সমাজসেবার নামে কালো টাকা সাদা করার জায়গা। তারপর আমি খোঁজ নিয়ে দেখেছি কয়েক মাস আগে এই ট্রাস্টের নামে একটা বড় অঙ্কের টাকা ঢুকেছে, কিন্তু সেটা কোথা থেকে এসেছে তার কোনো হিসেব নেই। তাহলে তো এই এনজিওটাই হতে পারে তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু শুভম, আমাদের সতর্ক থাকতে হবে। অভিজিৎ খুব ভয়ঙ্কর লোক। ওর বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। আমি ভয় পাই না কাকু। পরের দিন শুভম একাই বেরিয়ে পড়ল। প্রথম লক্ষ্য ছিল সেবা কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের অফিসে গিয়ে সাধারণ মানুষের মতোই তথ্য সংগ্রহ করার চেষ্টা করল। দেখল সেখানে কিছু সমাজসেবামূলক কাজ সত্যিই হয়, কিন্তু ভেতরের কার্যকলাপ কিছুটা সন্দেহজনক। একজন হিসাবরক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে সে বুঝল কিছু তথ্য গোপন রাখা হয় সেখানে। ঠিক তখনই সে লক্ষ্য করল তার উপর কেউ নজর রাখছে। একটা সাদা পোশাকের লোক বারবার তার দিকে তাকাচ্ছে। শুভম বুঝতে পারল বিপদ ঘনিয়ে আসছে। সে দ্রুত অফিস থেকে বেরিয়ে এলো। একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেল আদিনাথ সোমের চেম্বারে। কাকু, আমাদের অনুসন্ধান ওদের চোখে পড়েছে। একজন আমাকে অনুসরণ করছে। আমি বলেছিলাম সাবধানে থাকতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমাদের পুলিশকে জানানো দরকার। এসিপি অরিন্দম ঘোষকে খবর দাও। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো। তোমরা যা করছো সেটা বন্ধ করো, নয়তো বড় বিপদ আসছে। কে বলছো? হ্যালো। কে কে ছিল? কেউ একজন হুমকি দিল। সেই মুহূর্তেই বাইরে একটা প্রচণ্ড জোরে চিৎকার শোনা গেল। শুভম আর আদিনাথ জানালা দিয়ে দেখল একটা কালো গাড়ি এসে দাঁড়িয়েছে, আর সেখান থেকে দুইজন লোক বন্দুক হাতে নেমে এসেছে। শুভম দ্রুত টেবিলের পাশ থেকে লোহার একটা ছড়ি তুলে নিল। ওরা ভেতরে ঢুকলে মারাত্মক কিছু ঘটতে পারে। আমি ওদের ঢুকতেই দেব না। ঘরের পরিবেশ থমথমে। বাইরে কালো গাড়িটা দাঁড়িয়ে আছে আর দুজন বন্দুকধারী ধীরে ধীরে সামনে এগোচ্ছে। আদিনাথ সোম আর শুভম রায়চৌধুরী দুজনেই প্রস্তুত, কিন্তু শত্রুদের হাতে বন্দুক।
শুভম দ্রুত চারপাশে তাকিয়ে একটা পরিকল্পনা করল। কাকু, আপনি জানালা দিয়ে বেরিয়ে পাশের গলিটা দিয়ে পালান, আমি ওদের সামলাচ্ছি। না, আমি তোমাকে একা রেখে যাব না। তাহলে আমাদের একসাথে লড়তে হবে। আর ঠিক তখনই প্রথম বন্দুকের গুলিটা ছুটে এলো। শুভম দ্রুত একপাশে ঝাঁপিয়ে পড়ে টেবিলটাকে উল্টে ঢাল বানালো। সঙ্গে সঙ্গে দ্বিতীয় গুলিটা এসে দরজার ফ্রেমে লাগলো। কিন্তু বন্দুকধারীরা বুঝতে পারল না শুভম তাদের চেয়ে অনেক বেশি চতুর। লোহার ছড়িটা দিয়ে সে ঘরের আলো নিভিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরটা অন্ধকার হয়ে গেল। বন্দুকধারীরা দিশেহারা হয়ে পড়ল। শুভম নিঃশব্দে দেওয়াল ঘেঁষে পিছন দিক দিয়ে বেরিয়ে এলো। তারপর এক লাফে সে প্রথম বন্দুকধারীর হাতে থাকা পিস্তল ছিনিয়ে নিল। দ্বিতীয় লোকটা পালানোর চেষ্টা করলো, কিন্তু আদিনাথ ততক্ষণে একটা মোটা লাঠি নিয়ে তার হাঁটুতে সজোরে আঘাত করলেন। লোকটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। শুভম এবার বন্দুকটা হাতে নিয়ে সামনে এগোলো। বল, অভিজিৎ সান্যাল কোথায়? আমাকে মারবেন না, মারবেন না আমাকে। আমি তো শুধু আদেশ মেনে চলছি। কে আদেশ দিয়েছে? বিপিন বসু, বিপিন বসু, বিপিন বসু। শুভম আর আদিনাথ একে অপরের দিকে তাকালো। বিপিন বসু, অভিজিৎ সান্যালের ডান হাত। শুভম বুঝে গেল আর সময় নষ্ট করা যাবে না। সেই সঙ্গে সঙ্গেই এসিপি অরিন্দম ঘোষকে ফোন করল। হ্যালো স্যার, আমরা প্রমাণ পেয়েছি বিপিন বসু এই অপারেশনের মূল হোতা, আর সে অভিজিৎ সান্যালের কাছেই আছে। তোমরা যেখানে আছো সেখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি ফোর্স নিয়ে আসছি। কিন্তু শুভম অপেক্ষা করতে রাজি নয়। সে আদিনাথের দিকে তাকিয়ে বলল, আমাদের এবার শেষ চালটা চালতে হবে। দুজনেই দ্রুত গাড়িতে উঠল। গন্তব্য অভিজিৎ সান্যালের ভিলা। ভিলাটার চারপাশে কঠোর নিরাপত্তা, কিন্তু শুভম আর আদিনাথ জানত এটাই শেষ সুযোগ। তারা সাবধানে দেওয়াল টপকে ঢুকল। একটা জানালা দিয়ে উকি মেরে দেখল ভেতরে অভিজিৎ সান্যাল, বিপিন বসু এবং আরও দুজন লোক বসে আছে। টেবিলে কিছু কাগজ ছড়ানো, মনে হচ্ছে কোনো বড় চুক্তি চলছে। কাকু, তৈরি তো? হ্যাঁ। সঙ্গে সঙ্গে শুভম লাফিয়ে দরজা খুলে ঢুকে গেল ভেতরে। হাত উপরে তুলুন, পুলিশের কাছে সমস্ত প্রমাণ আছে। অভিজিৎ সান্যাল তৎক্ষণাৎ একটা পিস্তল বের করলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আদিনাথ তার হাতে থাকা পিস্তলটা এক লাথি মেরে দূরে ফেলে দিলেন। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বাজতে শুরু করলো। অরিন্দম ঘোষ ফোর্স নিয়ে ঢুকে পড়লেন। আপনার খেলা শেষ অভিজিৎ সান্যাল। এবার বলুন, কেন করলেন এই কাজ? অর্ঘ্য আপনার কি ক্ষতি করেছিল? অর্ঘ্য? ওই ছেলেটা তো একটা গুটি মাত্র। আসল খেলা তো ছিল ওর বাবার সাথে, অরিন্দম সেনগুপ্তর সাথে। বছরের পর বছর ধরে লোকটা আমার রাস্তা আটকে দাঁড়িয়েছে, আর এবার যখন 1000 কোটি টাকার পোর্ট কন্ট্রাক্টটা আমার হাতের মুঠোয় আসতে চলছিল, তখন সে কাঁটার মতন পথ আটকে দাঁড়ালো। আমি ওকে টাকার জন্য অপহরণ করিনি। আমি চেয়েছিলাম অরিন্দম সেনগুপ্তকে মানসিকভাবে ভেঙে দিতে। ছেলে হারানো শোকে যখন সে দিশেহারা হয়ে ঘুরবে, তখন কন্ট্রাক্টটা আমার হাতে চলে আসবে। আমার নিখুঁত পরিকল্পনা ছিল, কিন্তু সব নষ্ট করে দিল এই ফুঁকর ছোকরা আর এক বুড়ো উকিল। আপনার সব অহংকার এবার জেলের ভেতরেই শেষ হবে অভিজিৎ সান্যাল। চলুন। অভিজিৎ সান্যাল আর বিপিন বসু বুঝতে পারল পালানোর আর কোনো পথ নেই।
পরদিন সংবাদপত্রের শিরোনাম, অস্ত্র ও মাদক চক্রের হোতা অভিজিৎ সান্যাল গ্রেপ্তার। শুভমের মুখে হাসি ফুটল। এতদিনের পরিশ্রম সফল হয়েছে। তোমার এই সাহসী কাজের জন্য তোমাকে অভিনন্দন শুভম। ঠিক তখনই অরিন্দম ঘোষ প্রবেশ করলেন। তোমার বুদ্ধি, সাহস আর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দেখে আমি মুগ্ধ। শুভম রায়চৌধুরী, তুমি কি পুলিশের তদন্ত বিভাগে যোগ দিতে ইচ্ছুক? শুভম চমকে উঠল। তার স্বপ্ন সত্যি হতে চলেছে। সে গভীরভাবে চিন্তা করল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। এইভাবেই শেষ হল এক রহস্যময় অপহরণের কাহিনী। শুভম রায়চৌধুরীর বুদ্ধি, সাহস এবং দৃঢ় সংকল্পের কাছে পরাজিত হল শহরের অন্যতম এক প্রভাবশালী অপরাধী অভিজিৎ সান্যাল। এই গল্প শুধু একটি অপহরণ রহস্যের উন্মোচন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর এক অদম্য লড়াইয়ের প্রতীক। অহর্নিশি নিবেদিত শুভাশিস ঘোষের কলমে আপনারা শুনছিলেন আজকের গল্প, এক রহস্যময় কিডন্যাপিং। এই নাটকের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভম রায়চৌধুরী, সুরজিৎ, আদিনাথ সোম, মিঠুন, অভিজিৎ সান্যাল, বিপ্লব সেন এবং গল্প পাঠে অভিজিৎ, রোহিত বসু ও এসিপি অরিন্দম ঘোষ, অনিকেত, সঞ্জীব দত্ত, অর্ঘ ও বিপিন বসু, সুলিপ্ত। আমাদের এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। অহর্নিশি চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাই আন্তরিক ধন্যবাদ। খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো রহস্য ও রোমাঞ্চের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।